যে লতিফ সিদ্দিকী সহ অন্য যাদের বিরুদ্ধে যে অপমানজনক কাজ করা হয়েছে, যারা করেছে তাদের শাস্তি মৃত্যুদণ্ড। তারা গৃহযুদ্ধে ডাক দিয়েছে, এইটাকে আমাদের রেসপন্ড করতে হবে। এরা তো ছাত্র না, এরা তো সন্ত্রাসী। এরা টাকার বিনিময়ে আমেরিকা, ইউনাইটেড নেশনস, ইউরোপিয়ান কান্ট্রি, পাকিস্তান, বিভিন্ন দেশের নাম শুনছি, যাদের কাছ থেকে $400-500 মিলিয়ন তারা খরচ করেছে, ক্যাশ পেয়েছে। লম্বা একটা ইতিহাস লিখতে পারে ইউনিসের বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী অপরাধের লিস্ট। যে কোনো ভাবেই হোক এই ইউনিস সরকারের পতন ঘটাতে হবে, এবং যারা ক্রিমিনাল, যারা এই কাজগুলা করছে, ভিডিও টেপে তাদের চেহারা আমরা দেখতে পেয়েছি। একজন চিফ জাস্টিসের গলায় জুতার মালা দিয়ে, তার গালে জুতা দিয়ে মেরেছে। এগুলো তো ক্ষমাহীন অপরাধ, দেশদ্রোহী। এবং এদের প্রধান হলো ডক্টর ইউনূস। তাকে জনগণের সামনে আসতে হবে এবং এই শাস্তি তাদের নিতে হবে। ধন্যবাদ। সঙ্গে থাকুন। মঞ্জু ভাই শুনছিলেন। মঞ্জু ভাই, আপনি সারাদিন বিষয়টার উপর পর্যবেক্ষণ করছিলেন, আমি যদি ভুল না করে থাকি, এবং আপনাকে ভীষণভাবে এটি দাগ কেটেছে। এই যে নৃশংসতার একটা নজির স্থাপন হলো, মব দিয়ে দেশ জুড়ে মব চলছে, সরকার নির্বিকার মনে হচ্ছে, মানুষ বলছে যে সরকার নির্বিকার কিনা। আপনি কি মানুষের মতো মনে করেন যে সরকার নির্বিকার, সরকারের আশ্রয় প্রশ্রয় হচ্ছে? ডিআরইউর মতো জায়গায় কখনো এরকম মব হতে দেখা যায়নি। এই প্রথম একটা মব হলো, তাও সরাসরি মুক্তিযুদ্ধের উপর আঘাত, মুক্তিযোদ্ধার উপর আঘাত। আমি এটাকে মব বলতে রাজি না। নবী ভাই একটু আগে যেটা বলেছেন সেটিকে আমি একটু সংযোজন করি। সেটি হলো যে একটা দেশে কখন এক্সট্রা জুডিশিয়াল ঘটনাগুলো ঘটে, একটা দেশে কখন এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর জন্য বিশেষ বাহিনী তৈরি করা হয়। যখন সাধারণ আইনে আপনি আপনার প্রতিপক্ষকে ঘায়েল করতে পারছেন না। সাধারণ আইনে আপনি হয়তো আপনার প্রতিপক্ষকে খুব বেশি হলে 2 বছর শাস্তি দিতে পারবেন, এরপরে আর পারবেন না। সেই সময়ে আপনাকে এই অসাধারণ আইন প্রয়োগ করার জন্য, অর্থাৎ এক্সট্রা জুডিশিয়াল অপারেশন করার জন্য আপনাকে বিশেষ বাহিনী তৈরি করতে হবে। তো সেই রকম আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে মব জিনিসটা, এই মবটাকে আমি মনে করি সরকারেরই একটা পার্ট। যে পার্টটি তিনি পুলিশ দিয়ে করাতে পারছেন না, সেই পার্টটি তিনি মব দিয়ে করাচ্ছেন। অর্থাৎ পুলিশ দিয়ে করালে পুলিশ কি করবে? পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করার পরে আপনাকে জেরা করবে, কোর্টে নিয়ে আপনাকে রিমান্ড চাইবে। 5 দিনের রিমান্ডে পুলিশ আপনাকে জিজ্ঞাসাবাদ করবে, কিন্তু পুলিশ তো আপনাকে খুন করবে না। পুলিশ আপনাকে বেধড়ক পিটিয়ে জনসমক্ষে মেরে ফেলবে না। সুতরাং এই জায়গাটায় প্যানিক সৃষ্টি হচ্ছে। পুলিশ ধরলে আপনার ভেতরটায় প্যানিক হবে না সোসাইটিতে, কিন্তু মব ধরলে সোসাইটিতে একটা প্যানিক তৈরি হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আসল উদ্দেশ্য সোসাইটিতে একটা প্যানিক তৈরি করা, এবং প্যানিক তৈরি করার জন্য তিনি এই মব গুলোকে ব্যবহার করছেন পুলিশের সাবস্টিটিউট হিসাবে। পুলিশ দিয়ে, সেনাবাহিনী দিয়ে যে কাজটি করা যাবে না, কারণ তারা আইনের মধ্যে থেকে কাজটি করবে, সেই কাজটি মব দিয়ে করানো হবে, যে কাজটি মব করলে তারা আইনের ঊর্ধ্বে থাকে। কারণ আপনি যখন মবের বিরুদ্ধে অভিযোগ করতে যাবেন, আপনি তো 1-2 জনের নাম বলতে পারবেন। এখানে কয়েকশো লোক আছে, বা কয়েকজন আছে, কয়েক ডজন আছে, আপনি কারো তো নাম বলতে পারবেন না, আপনি তো মোটিভ বলতে পারবেন না যে উদ্দেশ্যটা কি ছিল। সুতরাং এই যে মব ভায়োলেন্সটার একটা বড় সুবিধাটা হচ্ছে যে এর পরবর্তী যে আইনি কার্যক্রমগুলো ঘটে, সেই কার্যক্রমগুলো ঘটার কোনো সুযোগ নেই। আপনি কোর্টে এই যে ভিডিও দেখে যে লোকগুলোর চেহারা আছে, এই লোকগুলোর চেহারা দেখে এদের নাম আইডেন্টিফাই করে আপনি কোর্টে যে কেস দাখিল করুন, কোর্ট সরাসরি কোনো আদেশ দিতে পারবে না গ্রেপ্তারে। কোর্ট বলবে অজ্ঞাতনামা কিছু ব্যক্তি, পুলিশ বলবে অজ্ঞাতনামা কিছু ব্যক্তি। বরং পুলিশ কি করবে? এই অজ্ঞাতনামা কয়েকশো ব্যক্তির নামে একটি মামলা রুজু করবে। সেই মামলার ভেতরে পুলিশ নির্দিষ্ট সময় পর পর তাদের পছন্দের লোকগুলোকে ওই মামলার নামে নাম দিয়ে দেবে। তো বিষয়টা হচ্ছে, তাহলে মব কেন ঘটানো হচ্ছে? ডক্টর ইউনূস প্রথম দিন থেকে আজ অব্দি চাচ্ছেন দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি হোক, দেশে একটি চরম অ্যানার্কি তৈরি হোক, এবং সেই অ্যানার্কির ফলে চরম একটা আতঙ্কজনক অবস্থা সৃষ্টি, এমন একটি আতঙ্কজনক অবস্থার সৃষ্টি হোক যে আতঙ্কের কারণে
সাধারণ মানুষ তাদের নিত্য নৈমিত্তিক যে চাহিদাগুলো আছে সেগুলো যেন প্রকাশ করতে না পারে। আপনি যখন প্রাণে বাঁচবেন না এরকম একটি শঙ্কা আসে আপনার, আপনি তো তখন বলবেন না আমার শিক্ষা দরকার, তাই না? আপনি যখন বুঝবেন যে আপনার ঘরেও আপনি নিরাপদ না, তখন তো আপনি বলবেন না যে আমার চিকিৎসা দরকার, তখন আপনি কি বলবেন? যে আমার প্রাণে বাঁচা দরকার। অর্থাৎ গোটা সোসাইটিতে, রাজনৈতিক পরিফেরিতে, আমাদের দেশের রাজনৈতিক পরিমণ্ডলে উনি একটি বড় ধরনের একটি ভায়োলেন্স তৈরি করে রাখতে যাচ্ছেন, যে ভায়োলেন্সটা আগামী নির্বাচন হোক বা সংস্কার হোক, কোনো কিছুকেই ঠিক মতো করতে দেবে না। ওনার যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটাকে দীর্ঘায়িত করবে। যখনই ফেব্রুয়ারি মাসের আগে আপনার ডিসেম্বর আসবে, নির্বাচন কমিশনের 3 মাস আগে যে ডিক্লেয়ার দেওয়ার কথা, তখন নির্বাচন কমিশন বলবে যে দেশের এই সিচুয়েশনে নির্বাচন করার মতো পরিবেশ নেই। যেটা আমি প্রথম দিন থেকে বলে আসছি, যে কোনো উপায়ে হোক নির্বাচন বানচাল করার জন্য প্রফেসর মোহাম্মদ ইউনূসের হাতে লট অফ অপশনস। এইখানে আমি একটি কথা যোগ করতে চাই নূর নবী ভাইয়ের কথার সাথে, সেইটি হলো যে একমাত্র ডক্টর ইউনূসকে আমি দায়ী করি। আমি ডক্টর ইউনূসকে যতটুকু ভাবে দায়ী করি, ঠিক সমানভাবে দায়ী করি এদেশের শিক্ষিত সুশীল সমাজ বা বিদ্যুৎ সমাজ বলতে আমরা যেটিকে বুঝি, সেই সুশীল সমাজকে। এদেশে হাজার হাজার পিএইচডি আছে, অজস্র ডক্টরেট আছে, অজস্র ইঞ্জিনিয়ার, ডাক্তার, বড় বড় শিক্ষাবিদ আছে, যারা বিদেশে কাজ করে সুনাম অর্জন করেছে। এই সমস্ত সুশীল ব্যক্তিরা এই ঘটনাগুলো তাদের চোখের সামনে ঘটছে, তারা এক একজন বিভিন্ন সেমিনারে দেশ রক্ষার বড় বড় বয়ান দেন, তারা গণতন্ত্র উদ্ধারের বড় বড় বয়ান দেন, গণতন্ত্রকে নতুন নতুন বয়ান দেওয়ার জন্য ফরাসি বিভিন্ন দার্শনিক, জার্মান দার্শনিক এদের নাম উচ্চারণ করে। কিন্তু এই ব্যক্তিদের সামনে, এই সেনাবাহিনীর সামনে, এই যে সুসজ্জিত সেনাবাহিনী জনগণের ট্যাক্সের টাকায়, জনগণের ট্যাক্সের সবচেয়ে সুবিধাভোগী অংশ, জনগণ যে করের টাকা কর দেয়, ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের সবচেয়ে সুবিধাভোগী অংশ হচ্ছে আমাদের সেনাবাহিনী। তো এই সেনাবাহিনী মাঝে মাঝে হুঙ্কার দিচ্ছে আর মব সহ্য করা হবে না, ইউনূস সাহেব হুঙ্কার দিচ্ছে আর মব সহ্য করা হবে না, তোমরা যদি এসব করতে থাকো আমি চলে যাব। এগুলো মামাবাড়ির আবদার, এইসব ন্যাকামির কোনো মানে হয় না, এগুলো তো ন্যাকামি। মব সহ্য করা হবে না মানে কি? আপনি একটি মব সংগঠিত করার যে কয়জন যারা আছে মব, সব কয়টাকে ধরে একটা নজির সৃষ্টি করে দেখান তো, যে ওখানে মব করতে গিয়েছিল ডিআরইউতে, আমরা এই 16 জনকে বা 20 জনকে ধরেছি, তাদের সবাইকে কোর্টে চালান করেছি, এদের সবার 14 বছর 15 বছর করে জেল হবে। ওই আপনি তো এমন কোন নজির সৃষ্টি করতে পারেননি। আপনি তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছেন সেনাবাহিনী। তো যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে গত এক বছর ঢাকা শহর সহ বাংলাদেশে চষে বেড়াচ্ছে, যে ইউনূস সরকারের হাতে পুলিশ থেকে শুরু করে সমস্ত গোয়েন্দা ডিপার্টমেন্ট আছে, যে সুশীল সমাজ দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জন করে বাঙালিদের সামনে অহরহ জ্ঞান বিতরণ করছে, সেই সুশীল সমাজ, সেই সেনাবাহিনী, সেই ডক্টর ইউনূসের পাশের যে তাদের আমর্ত্যবর্গ, এর প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব আছে এখানে, প্রত্যেকটা ব্যক্তির দায় আছে, কেউ কম নাই, কারো কম নেই। আজকে যে ব্যক্তি বাসসের প্রধান, যে ব্যক্তি পিআইবির প্রধান, যে ব্যক্তি বাংলা একাডেমির প্রধান, যে ব্যক্তি শিল্পকলা একাডেমির প্রধান, প্রত্যেকটা ব্যক্তির দায় আছে। শুধুমাত্র ডক্টর ইউনূসের দায় না। ডক্টর ইউনূস একজন পার্সোনাল ব্যক্তি, তার 2টি হাত, 2টি পা, 2টি চোখ, একটি চিন্তা ভাবনা করার মস্তিষ্ক। সেই মস্তিষ্ক যখন 100 ভাবে চিন্তা করা হয়, 100 ভাবে সেই মস্তিষ্ক থেকে যখন এই ধরনের ব্লান্ডার করা হয়, ভায়োলেন্স করা হয়, তখন বুঝতে হবে যে এই একটি মস্তিষ্ক দিয়ে হচ্ছে না, এখানে আরো 99টি মস্তিষ্ক আছে। সেই 99টি মস্তিষ্কের যোগফল হলো ডক্টর ইউনূসের মস্তিষ্ক। তো আজকে এইটা যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা ছিল। আমরা বহুকাল ধরে এটা বলে আসছি যে এই ধরনের ঘটনাগুলো ঘটার সম্ভাবনা ছিল। এই ধরনের ঘটনা 15 বছর আগে ডক্টর হুমায়ুন আজাদ বলেই গেছে যে বাংলাদেশে একদিন এমন অবস্থা হতে পারে যে যখন মুক্তিযুদ্ধ করার অপরাধে এদের বিচার হতে পারে। আজকে তো সেই অবস্থায় এসছি আমরা, তাই না? একটা জাতি কতখানি আত্মবিস্মৃত হলে, কতখানি ইতিহাস বিমুখ হলে এবং কতখানি বেঈমান হলে তার জন্মদাতা মুক্তিযোদ্ধাকে অপমান করতে পারে। তাকে যে দেশটি জন্ম দিয়েছে, যারা
যে একটি পতাকার জন্ম দিয়েছে, যে স্বাধীন ভূখণ্ডে দাঁড়িয়ে মুখ উঁচু করে কথা বলার সুযোগ দিয়েছে, সেই মুক্তিযোদ্ধাকে যারা অপমান করতে পারে, এই রকম হতভাগ্য জাতি পৃথিবীতে দ্বিতীয়টি নেই। তো এই জাতি যদি কোনোভাবেই এই জায়গা থেকে সরে না আসে, এই জাতির ধ্বংস অনিবার্য এবং ধ্বংস অনিবার্য। আওয়ামী লীগ ক্ষমতায় আসুক বা বিএনপি ক্ষমতায় আসুক বা বামপন্থী কোন দল ক্ষমতায় আসুক, এই যে ভায়োলেন্স শুরু হচ্ছে, এই ভায়োলেন্স থামবে না। এটা হচ্ছে একটা হিডেন সিভিল ওয়ার চলছে। আমরা যে হিডেন সিভিল ওয়ারটাকে প্রকাশ্যে দেখছি না, রাস্তার উপর দাঁড়িয়ে একজন আরেকজনকে গুলি করছে এটা দেখছি না, কিন্তু সিভিল ওয়ার একটা চলছে। এই সিভিল ওয়ার থেকে কারো মুক্তি নেই। যারা মনে করছেন যারা হুকুম দিয়ে বেঁচে যাবেন, কেউ বাঁচবেন না। নোবডি ক্যান সে। যেখানে সংবিধানই ওনারা মানতে চান না, সুতরাং সেখানে সাংবিধানিক অধিকার নিয়ে ওনাদের খুব একটা ওনারা পড়ে নাই, ওনারা ওনাদের মতো করে। এই জন্যই ওনারা এই যে তারা জুলাই আগস্টকে নানা নামে ভূষিত করছে এবং তারা নিজেরাই মানে দিগ্ভ্রান্ত দিগ্ভ্রষ্ট। আর সরকার তো অবশ্যই এটাকে মদত দিচ্ছে, না হলে বাংলাদেশে এই ধরনের ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে। আপনি বোধহয় দেখবেন যে 69% নির্যাতনের শিকার, নারী নির্যাতন, শিশু নির্যাতন, বলতেছে যে নদীগুলোতে এখন লাশ পাওয়া যায়। আপনি খবরের কাগজও তো অনেক সেন্সর করে খবর প্রচার করছে, তারপরেও তারা এগুলো প্রচার করতে বাধ্য হচ্ছে। তো বাংলাদেশের যে অবস্থা, তাতে করে আজকের যে ঘটনা, মানে এটা তো অনিবার্যই ছিল, যেটা ভাই বললেন যে আজকের ঘটনা হতেই হতো। যেমন আমাদের যখন আমরা শুনেছিলাম যে 71 যখন শুনেছিলাম যে তারা ওনারা 32 নম্বরে যাবেন 15 আগস্ট, তখনই আমরা ধারণা করতে পারছিলাম, ভয় পাচ্ছিলাম যে কি হবে, ওনারা যাবেন, ওনাদেরকে কি করবে। এত সিনিয়র মানুষ, হুইল চেয়ারে চলেন, যেটা এখান পান না, ডক্টর কামাল হোসেন ওনারা। তারপরে তো রিক্সাওয়ালা যিনি গেলেন, একজন হুজুর যিনি গেলেন পিরোজপুরের, কিরকম কি করা হলো আমরা সবাই দেখেছি। তো তাহলে আজকের যে অবস্থাটা, এটার জন্য আমি ভাইয়ের সাথে, মঞ্জু ভাইয়ের সাথে একমত যে ইউনুস তো আছে, কিন্তু আমাদের যে সিভিল সোসাইটি এবং মিডল ক্লাস, আমরা আসলে কেন কিছু করছি না? বিশেষ করে যারা এলিট, যারা চিন্তক, কিছু তো করছি না, উপরন্তু মুক্তিযুদ্ধকে নিয়ে নানা বিতর্কের অবতারণা করছি। কিছুদিন আগে বদরুদ্দিন ওমর বললো কত পার্সেন্ট মুক্তিযুদ্ধের পুরো ইতিহাসই, ম্যাক্সিমাম ইতিহাসই নাকি মিথ্যা, অপব্যাখ্যা করা হয়েছে। ডক্টর সলিমুল্লাহ খান বলছে। তারপর আমাদের আনুস স্যার, উনি তেল গ্যাস নিয়ে এত চিন্তিত, কিন্তু এই যে ওনার বয়সী কতগুলা মানুষ বারবার নাজেহাল হচ্ছে, মুক্তিযুদ্ধকে অপমানিত করা হচ্ছে, এটা পৃথিবীর কোনো দেশে, কোন রাষ্ট্র কিন্তু এগুলো সহ্য করবে না। আমরা যারা বাইরে থাকি আমরা জানি, নবী ভাই জানবেন, এটা একটা অসম্ভব ব্যাপার, এটা একটা ভীষণ একটা গুরুতর অপরাধ, কিন্তু এটা অবলীলায় বাংলাদেশে হয়ে যাচ্ছে এবং কোনো প্রতিবাদও আসছে না, প্রত্যেকটা মানুষ চুপ। আর সবচাইতে আমার কাছে কষ্ট দিচ্ছে ইদানিং, যেটা আমার কাছে মনে হচ্ছে যে নবী ভাইরা যারা মুক্তিযোদ্ধা, ওনারা তো মুক্তিযুদ্ধ করেছেন, ওনারা তো আমাদেরকে একটা পতাকা দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, সার্বভৌমত্ব দিয়েছেন। আমরা যারা যোদ্ধাদের পরবর্তী প্রজন্ম, আমরা যারা মুক্তিযোদ্ধার সন্তান, আমরা কেন কথা বলছি না? আমরা কেন বাইরে বের হয়ে আসছি না? আমরা কেন, আসলে কি জাতিটাই গঠন হয়নি গত 54 বছরে? না হলে আজকের দিনে আমাদের যে অবস্থা, যেটা হুমায়ুন আজাদ, যেটা মঞ্জুর ভাই বললেন যে পাকিস্তানকে ভাগ করার জন্য হুমায়ুন আজাদ বলেছিল একদিন মুক্তিযোদ্ধাদের বিচার হবে, আজকের দিনে তো তাই হচ্ছে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কবিতা, সেই বিখ্যাত কবিতা, জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, আমার পতাকাই তো চলে যাচ্ছে, সার্বভৌমত্ব চলে গেছে। এবং সবচাইতে বড় কথা, মানবাধিকারের কথা যেটা বললাম, সত্যি বলতে ক্ষমতাধর রাষ্ট্রগুলার সুবিধা অসুবিধা এবং তাদের অ্যাকর্ডিং টু তাদের প্রেসক্রিপশন, যেটা তাদের জন্য কনভিনিয়েন্ট হবে। কারণ এই বাংলাদেশের রাজনীতিটা তো শুধু বাংলাদেশের একার বিষয় না, এখন এটা জিওপলিটিক্স এটার মধ্যে ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং অ্যাকর্ডিং টু দ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র রাষ্ট্রটা ইউরোপিয়ান ইউনিয়ন, অ্যাকর্ডিং টু তাদের প্রেসক্রিপশন, যেটাকে সুবিধা মনে করবে সেটাকে তারা মানবাধিকার লঙ্ঘন হিসেবে কনসিডার করবে। আমরা তো তাই দেখতে পাচ্ছি গত 1 বছরে, নুরুন নবী ভাই, ইফ আই এম নট রং। তাহলে এখন মানবাধিকারের চরম সমস্ত থ্রেশহোল্ড পার করে গেছে বাংলাদেশে। পাথর দিয়ে
একটা মানুষকে একটা হসপিটালের সামনে পাথর দিয়ে মেরে ফেলা হলো। আমরা চুপ, মানবাধিকার সংগঠনগুলোর কোনো কথা নাই, মানে লাশের পর লাশ ভেসে উঠতেছে, রাস্তায় ঝুলিয়ে ইন্ডেমনিটি দেওয়া হলো এতগুলো পুলিশকে হত্যার পরে। তো মানে মানবাধিকার সংগঠনগুলো চুপ, না ইন্টারন্যাশনাল মানবাধিকার সংগঠনগুলা, না দেশীয় মানবাধিকার সংগঠনগুলা। তাহলে আপনাদের কাজটা কি? তার মানে বোঝা যাচ্ছে আসলে যে শক্তিধর রাষ্ট্রগুলোর মতে তাদের সুবিধা অনুযায়ী যা মানবাধিকারের সংজ্ঞায়িত হচ্ছে, জাতিসংঘের সুবিধা অনুযায়ী মানবাধিকারের সংজ্ঞায়িত হচ্ছে। না হলে হিরো আলমকে ধাক্কা দেওয়ার অপরাধে যদি একটা বিশাল মানবাধিকার লঙ্ঘন হয়ে যায়, পাথর দিয়ে মারার জন্য মানবাধিকার লঙ্ঘন হয় না? আজকে লতিফ সিদ্দিকীকে সহ সমস্ত কার্জন স্যারকে সবাইকে ধরে নিয়ে চলে গেল, এবং কতগুলো মুক্তিযোদ্ধা বয়স্ক মানুষ, আজকে শুনলাম, আমি জানি না সত্য মিথ্যা, এখন আমি খবর পাইনি, লতিফ সিদ্দিকীর বাড়ি পুড়িয়ে দেওয়া হলো। তো এগুলা কি কোনো মানে সভ্য সমাজের কাণ্ড? কিন্তু এগুলো তো হচ্ছে। আপনি খবরের কাগজের লাইনগুলো দেখেছেন? ট্রিবিউন বা প্রথম আলো বা আরেকটা কোনটা দেখলাম, বিবিসি, ওনারা লিখেছে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার। উনি তো সাবেক 14 সালে, উনি তো এরপর থেকে আওয়ামী লীগ ওনাকে বহিষ্কার করে দিয়েছে। সেটাও বহিষ্কার করেছে ধর্মীয় কি নাকি উনি হজ নিয়ে কথা বলছিলেন, মানে মুসলিম ধর্ম নিয়ে কথা বলা যাবে না, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, এদের মূর্তি ভেঙে ফেলা যাবে, এদেরকে কথা বলা যাবে। তো মানবাধিকার আসলে ক্ষেত্র ভেদে, পাওয়ার ভেদে ভ্যারি করে। আমার তো সেটাই মনে হচ্ছে, কারণ একজন মানবাধিকার কর্মী হিসেবে এই 1 বছর আগে আমার একটা অন্যরকম ধারণা ছিল, এটা তো আর নাই। এবং প্রতিবাদও কেউ করছে না, কোনো মানুষ প্রতিবাদ করছে না। আমরা যারা চুপ করে আছে, আপনি একজন বিপুল টক, আপনি কাজ করেন, আপনি জানেন একজন টকার পেতে আপনার কত সমস্যা হয়। কেন ভাই আপনারা কথা বলেন না কেন? মুক্তিযোদ্ধার সন্তানেরা আপনাদেরকে তো বাংলাদেশ অনেক সম্মান দিয়েছিল, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আপনাদের আলাদা একটা, আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমি বলি এই দেশ আমার, এই দেশ আমাকে, রাষ্ট্র আমাকে সেই সম্মানটা দিয়েছে। তো এখন তো রাষ্ট্রের আমাকে প্রয়োজন, এবং আমি একজন 50 মানুষ, আমার তো কথা বলার দরকার, আমার কথা বলার এটা দায়িত্বের মধ্যে পড়ে। আমার বাবা তো মুক্তিযুদ্ধ করে দেশই দিয়ে গেছেন, নুরুন নবী ভাই তো মুক্তিযুদ্ধ করে দেশই দিয়েছেন। এখন কি নুরুন নবী ভাই কথা বলবেন নাকি আমি কথা বলবো? আমার প্রজন্ম কথা বলবে। তো এই যে একটা মানে কি বলবে, যে স্কেপিস্ট মেন্টালিটি আমাদের স্পেশালি মিডল ক্লাস, হাই ক্লাস এবং এলিট সোসাইটি এবং সমাজে যারা সোকল চিন্তক, তারা যে একটা যে স্কেপিস্ট আচরণ করছেন, যারা চুপ করে আছেন, কিছু বললেই বলেন এখন কোনো মতে টিকে থাকা। আপনি কি টিকে থাকতে পারবেন? আসলে পারবেন না। যারা চুপ করে আছেন, টিকে থাকার চেষ্টা করছেন, সবাইকে যারা টার্গেটেড, ওরা ওদের শত্রু জানে, ওরা আপনাকে চেনে। আপনি যত ওই যে কাক বলে নাকি সাবান লুকায় রেখে চোখ বন্ধ করে রাখে, মানে কাক মনে করে সে চোখ বন্ধ, কেউই দেখতে পাচ্ছে না, তার কারণ কাক নিজের চোখটা বন্ধ, কিন্তু বাইরের মানুষ তো দেখতে পাচ্ছে যে কাক ওখানে সাবানটা রাখছে। তো ওরকম যারা মুক্তিযুদ্ধের পক্ষে বলে দাবি করেন এবং আজকের দিনে চুপ করে আছেন, নিজেদের কাজ করছেন, ঘর সংসার কন্যা সবকিছু করছেন, আজকের দিনে যেসব মানুষগুলা প্রকাশ্যে আছেন, ওই যে মঞ্জুর ভাইদের মতো মানুষরা যারা বাংলাদেশে বসে কথা বলছেন, হয়তো তাদেরকে টার্গেট করা হচ্ছে। তার পরবর্তী টার্ম কিন্তু আপনি, আমি, আমরা সবাই, আমরা কেউ এখান থেকে মুক্তি পাবো না। একেবারে সঙ্গে থাকুন। আর নইলের কাছে আবার আসি, তাহলে কি এই যে বছর জুড়ে আতঙ্কের মধ্যেই কাটলো 24 সাল, এই আতঙ্ক থেকে মুক্তির উপায় কি? মুক্তিযোদ্ধারাই বা কি করবেন? কিংবা শাহলা আহমেদ লোপা যে প্রশ্ন তুলেছেন, মুক্তিযোদ্ধার সন্তানরা, তাদের উত্তরাধিকাররা, এই দেশকে যারা ভালোবাসেন, তাদের কাজটা কি হবে? আমি সহজ ভাষায় বলি, বাংলাদেশের যে অবস্থা 14 আগস্টের গত বছরের তুলনায় আজকে, এর জন্য 3টা গ্রুপ দায়ী। একটা হলো ইউনূসের নেতৃত্বে আন্তর্জাতিক ষড়যন্ত্র যারা করেছিল তারা, আরেকটা যেটা নিয়ে আমরা আলোচনা করি না, আজকেও আলোচনা হয় না, সেটা হলো সেনাবাহিনী। আর তৃতীয় গ্রুপটা হলো মঞ্জুর যেটা উল্লেখ করেছে, সেটা হলো এই বামাতি এবং তথাকথিত বুদ্ধিজীবী।
এই তিনটা গ্রুপে তাদের দায়িত্বহীনতা, বিশ্বাসঘাতকতা, বাংলাদেশ বিরোধী কার্যক্রমের জন্য আজকে আমরা এই অবস্থায় এসেছি। এটার উত্তরণের একটা পথ রয়েছে, সেটা আমি সংক্ষেপে বলে সেনাবাহিনীর ব্যাপারে কিছু মন্তব্য করব। উত্তরণের পথ হলো গৃহযুদ্ধ। সেটা কখনোই কাম্য নয়। সেটা যদি হয় এবং যে অবস্থায় যাচ্ছে হতে বাধ্য, তাহলে প্রচুর প্রাণহানি হবে, সেটা আমরা কেউ চাই না। কিন্তু প্রাণহানির বিনিময়ে বা বাইপাস করে আমরা দেশের যদি সমাধান করতে চাই, সমাধানের পথ রয়েছে, কিন্তু সেখানে এই ইউনূস এবং সেনাবাহিনী এবং এই জামাত শিবির এরা সেটা অ্যাকসেপ্ট করবে না। সেটা কি? ইউনূস সরকারকে ইমিডিয়েটলি পদত্যাগ করতে হবে। আমি যেটা বলি যে আজকে নয়, আগামীকাল নয়, গতকালকেই তার রিজাইন দেওয়ার কথা ছিল। তো সে যদি রিজাইন দেয়, তাহলে রাষ্ট্রপতির আন্ডারে একটা তত্ত্বাবধায়ক সরকার বা জাতীয় সরকার গঠন করে দলীয়, নিরপেক্ষ, নির্দলীয় এবং কি বলে ইনক্লুসিভ সমস্ত রাজনৈতিক দল, আওয়ামী লীগ সহ, এদের একটা নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে। যে দল জয়ী হবে সেই ক্ষমতা সরকার গঠন করবে এবং সংস্কারের প্রয়োজন রয়েছে, নির্বাচিত সরকারই সংস্কার করবে। এটা হলো আইডিয়াল একটা সলিউশন, কিন্তু এটা হবে না, কারণ এটা হতে দিবে না অনেক দল রয়েছে যাদের স্বার্থ রক্ষা হবে না যদি এটা হয়। এখন আসি 2 নম্বর সেক্টর, যে পার্টি, যে সেনাবাহিনী, তারা তাদের দায়িত্ব পালন করে নাই। আপনি যদি ঘটনাগুলো ক্রোনোলজিক্যালি অ্যানালাইসিস করেন, সেই 3 অগাস্টে যখন সেনাবাহিনী সিদ্ধান্ত নিল দরবার মিটিং করে যে তারা একটা বৈধ সরকারকে রক্ষা করবে না, তারা নীরবে বসে থাকবে, সেই দিনই কিন্তু সামরিক কুটা হয়ে গিয়েছিল। আমরা খবরের মাধ্যমে এখন জানতে পারি যে 4 অগাস্টে যে মিটিং হয় সমস্ত চিফসদেরকে নিয়ে, যে সমস্ত শান্তি কি বলে আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদেরকে নিয়ে প্রধানমন্ত্রী মিটিং করে, এবং সেখানে প্রধানমন্ত্রীকে আশ্বাস দেওয়া হয়েছিল যে 5 অগাস্টে ঢাকা যে জনতা আসতেছে সেটাকে বন্ধ করার জন্য ঢাকার শহরের চারপাশে 13-14টা জায়গায় ব্লকেট সৃষ্টি করা হবে, এবং আশ্বাস দিয়েছিল প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী কিন্তু ডিফেন্স মিনিস্টার, অর্থাৎ সেনাবাহিনীর প্রধান, তার যে সরাসরি যে বস এবং সরকারের যে কি বলে প্রধান, তাকে আশ্বাস দিয়েছিল মব তারা ঠেকাবে ঢাকাতে, এবং মব ঠেকানোর জন্য গুলি করার দরকার হয় না। এই আধুনিক যুগে ওয়াটার গান রয়েছে, সাউন্ড গ্রেনেড রয়েছে, ট্যাঙ্কের শো অফ করা করে এগুলা বন্ধ করা যায়। কি করলো? 11টার সময় সে সমস্ত ব্যারিকেড উঠিয়ে নিল, মব ভিতরে গেল। তো এখানে সেনাবাহিনী দায়িত্বহীনতা, বিশ্বাসঘাতকতা করলো, এবং আমি এটাকে বলি তারা কু করলো, অফিসিয়ালি তারা কু করলো অন্য নামে। সেকেন্ড হলো এই যে সেনাবাহিনী আমরা আলোচনা করছি যে ম্যাজিস্ট্রেটের পাওয়ার নিয়ে তারা 1 বছর যাবৎ রাস্তাঘাটে আছে, তাদের সামনে মব জাস্টিস হচ্ছে, গণহত্যা হচ্ছে, বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, বঙ্গবন্ধুর স্ট্যাচু গুলো ভাঙলো, তার উপরে প্রস্তাব করার সুযোগ করে দেওয়া হলো। এগুলো সেনাবাহিনীর মুখেই আমরা চোখেই তা ঘটনা ঘটেছে, এবং তারা নীরবে কোনো বাধা দেয় না, এগুলো বন্ধ করার চেষ্টা করে না। বিশেষ করে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা সেনাবাহিনী ঠেকাতে পারতো। তারপরে গোপালগঞ্জে যে ঘটনা ঘটলো, সেনাবাহিনী নিরীহ মানুষদেরকে গুলি করে মারলো। আর যে সন্ত্রাসী, যে স্টুডেন্ট তারা বলে যে বিপ্লবী, আসলে তারা সন্ত্রাসী, তাদেরকে রক্ষা করার জন্য সেনাবাহিনী ট্যাঙ্ক বা এপি কি বলে ওটাকে, মানে সাজোয়া গাড়ি, সেই ট্যাঙ্কের ভিতরে তাদেরকে ঢুকিয়ে রক্ষা করা হলো। অথচ লতিফ সিদ্দিকীর মতো নেতাকে, মুক্তিযোদ্ধাকে, চিফ জাস্টিস, তাকে যখন অপমান করা হলো, সেনাবাহিনী কোনো ভূমিকা নেয় নাই। চিফ জাস্টিসকে যেমন অপমান করা হলো, তার কি শাস্তি হয়েছে? শুনেছি অ্যারেস্ট করা হয়েছিল, অ্যারেস্টের আগেই বোধহয় তাকে আবার বেল দেওয়া হয়েছে।
তো কালকে যে এরকম ঘটনা ঘটবে এরা জানতো? বঙ্গবন্ধুর বাড়ি যখন ভাঙা হয় 3 দিন আগে অ্যানাউন্স করা হয়েছে, কে কি বলে প্যারিস থেকে অনলাইনে ডিরেকশন দেওয়া হচ্ছে, সেনাবাহিনী কি করেছে? তো কাজেই এই যে 2 নাম্বার যে শক্তি যারা বাংলাদেশের এই অবস্থার জন্য দায়ী, সেটা হলো সেনাবাহিনী। আরো অনেক কাহিনী বলা যেতে পারে, অনেক ঘটনা বলা যেতে পারে। সেনাবাহিনী একটা জাতীয় প্রতিষ্ঠান, তাদেরকে এই সমস্ত সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে যে তারা 32 নম্বরের মতো ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে। যে হুমকি দিল তাকে কি করলো? তাকে ডেকে নিয়ে চাটা খাইয়ে আবার বাসায় ড্রপ করে দিয়ে গেল। তাকে তো সাথে সাথে অ্যারেস্ট করা উচিত ছিল। স্লোগান দেয় যে হাসনাত না ওয়াকার, এই স্লোগানের পরে তারপরে তারা এই সেনা প্রধানের বা সেনাবাহিনীর বিরুদ্ধে অকথ্য ভাষায় কথাবার্তা বলে। কয়দিন আগে বললো সেনাবাহিনীর ব্রেন কিছুই নেই, তাদের ব্রেনে মস্তিষ্কে কোনো ব্রেন নাই। এত কিছুর পরে তারা কেন চুপ করে আছে? সেনা প্রধান ওই দিন বললো এরা সব ইয়াং, এদেরকে খুব সুন্দর চোখে দেখতে হবে। একটা ক্রিমিনাল রাষ্ট্রকে ধ্বংস করলো, একটা কি বলে বিদেশি টাকা খেয়ে সন্ত্রাসের মাধ্যমে তারা একটা নির্বাচিত সরকারকে অপসারণ করলো। তাদেরকে বলা হয় যে ওরা হলো যে যুবক বা ইয়াং, এরা বড় হলে তারা ভুল বুঝতে পারবে, লজ্জিত হবে। এদের বড় হওয়ার আর কি বাকি আছে? একটা মানুষ যদি খুন করতে পারে তার শাস্তি হবে খুনের দায়ে, তার বয়স কত সেটা বিবেচনা করা হবে না। তো কাজেই আমি মনে করি এই 3টা গ্রুপ দায়ী বাংলাদেশে এই অবস্থার জন্য। সেটা হলো ইউনুসের নেতৃত্বে বিদেশি ষড়যন্ত্র, দ্বিতীয় হলো সেনাবাহিনী। সেনাবাহিনীতে এখনো ভালো লোক রয়েছে, সবাই খারাপ না, কিন্তু লিডারশিপে যে ওয়াকার এবং তার যারা সিনিয়র কর্মী আছে, সিনিয়র অফিসার, তারা এবং মঞ্জু যেটা বিস্তারিত আলোচনা করেছে এই তথাকথিত বুদ্ধিজীবী, এই 3টা গ্রুপ বাংলাদেশের এই অবস্থার জন্য দায়ী। উত্তরণের পথ রয়েছে, সেটা হলো একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে পতন করা, তা না হলে অন্য যে কোনো উপায়ে এই সরকারকে পতন ঘটে রাষ্ট্রপতির নেতৃত্বে জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন, যেখানে ইনক্লুসিভ সবাই পার্টিসিপেট করতে পারবে, এবং তারাই জানুয়ারির 1 তারিখে সরকার গঠন করে সংস্কারে যা প্রয়োজন তারা ভবিষ্যতে করবে। আমি এই বলে থামছি। সঙ্গে থাকুন। আমি মঞ্জু ভাইয়ের কাছে আসি। এই যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করলেন, এই 54 বছর পরে আজকে এসে তাদেরকে সেই স্বাধীনতার খেসারত দিতে হচ্ছে, যেখানে তারা দিব্যি মর্যাদার সঙ্গে থাকার কথা, এই কাজটুকু সরকার থামাতে চায় না কেন? আসলে এই 1 বছরে আমরা বিভিন্ন মত দেখেছি, কিন্তু এই মুক্তিযোদ্ধাদের উপর আঘাত খুব পরিকল্পিতভাবে আপনারা 3 জনেই বলছিলেন। সরকার কেন থামাতে চাচ্ছে না, নাকি সরকার আসলে মুক্তিযুদ্ধটাকেই অ্যাবলিশ করতে চাচ্ছে? সরকারের থামাতে চাইবে কেন? সরকার করাচ্ছে এটা। আপনি নুরনবী ভাই এতক্ষণ যে ব্যাখ্যা দিয়ে বললেন যে 3টি পক্ষ, এই 3টি পক্ষের যদি আপনি আরো প্রমাণ দেখতে চান, তাহলে নুরনবী ভাই হয়তো আরো 1 ঘন্টাও বলতে পারবেন, অনেক কিছু বলতে পারবেন, আমি বলতে পারবো, আপনিও বলতে পারবেন। তো এই 3টি পক্ষের যে উদ্দেশ্য, ওই উদ্দেশ্য তো এক, সেটি হলো যে তারা কেউ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নন। তারা গত 53টা বছর চুপ করে বসেছিল, তাদের ক্ষমতা ছিল না মুক্তিযুদ্ধের বিপক্ষে সরাসরি কথা বলে। তারা সেই ক্ষমতাটা অর্জন করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করার পরে, আমেরিকান সহায়তায়, আমেরিকান টাকায়, কালার রেভলিউশন হোক বা অরেঞ্জ রেভলিউশন হোক বা যে কোনো রেভলিউশনের নামে হোক, সেখানে তারা একটা রেজিম চেঞ্জ করেছে। সেই রেজিম চেঞ্জ করার বদৌলতে এই যে শরীরের ভেতরে 53 বছর ধরে মুক্তিযুদ্ধের ঘৃণা বয়ে বেড়ানো মানুষগুলো, তারা এখন ক্ষমতার স্বাদ পেয়েছে। তারা ক্ষমতার স্বাদ পাওয়ার পরে কি করছে? যে মুক্তিযুদ্ধকে বলিয়ে দিচ্ছে। যদি আওয়ামী লীগের উপর তাদের ক্ষোভ থাকতো, শুধুমাত্র আওয়ামী লীগ, তার নেত্রী, তার নেতাকর্মী, তার মন্ত্রী, এদের বিরুদ্ধে মামলা হতো, এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হতো, তা তো হচ্ছে না। মুক্তিযুদ্ধ মানে তো আওয়ামী লীগ না। মুক্তিযুদ্ধ করেছিল এদেশের আপামর জনসাধারণ।
তাহলে আপনি মুক্তিযুদ্ধের উপর আক্রমণটা করছেন কেন? আওয়ামী লীগের অপরাধে আপনি আওয়ামী লীগের অপরাধের কথা বলছেন। প্রফেসর ইউনূস প্রথম দিনই বললেন, প্রথম 2-3 দিন পর, যে এই মব ভায়োলেন্স আস্তে আস্তে কমে আসবে, কারণ মানুষের শেখ হাসিনার উপরে ভীষণ ক্ষোভ, সেই ক্ষোভটা আস্তে আস্তে প্রশমিত হলে এগুলো আস্তে আস্তে কমে আসবে। না, এটা শেখ হাসিনার উপরে ক্ষোভ না, আপনাদের টোটালি ক্ষোভটা হচ্ছে মুক্তিযুদ্ধের উপর। আপনারা মুক্তিযুদ্ধের উপরে ক্ষোভ আলা যে মানুষগুলো আগে ছড়ানো ছিটানো ছিল, সেই মানুষগুলোকে আপনারা এক জায়গায় করেছেন। প্রফেসর ইউনূসের কৃতিত্ব হচ্ছে যে মুক্তিযুদ্ধ বিরোধী মানুষগুলোকে তিনি একটি আমব্রেলার নিচে নিয়ে এসেছে, একটি ছাতার নিচে নিয়ে এসেছে। আপনি দেখবেন যে খুঁজে 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 উনি এমন এমন লোকদেরকে বের করেছেন, এই লোকে 10 বছরের ইতিহাস ঘাটলে আপনি দেখবেন ও 10 বছর ধরে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু সেই সময় সেই কথাগুলো খুব সাহস নিয়ে বলতে পারতো না, এখন সাহস নিয়ে বলছে। পার্থক্যটা হচ্ছে এই জায়গায়। এখন ঘটনা হলো যে যদি আমাদেরকে মনে করতে হয় যে এর পরিত্রাণ কি, এর পরিত্রাণ আমাদেরকে ডোনাল্ড ট্রাম্প করে দেবে না, নরেন্দ্র মোদী করে দেবে না, শি জিনপিং করে দেবে না, এবং ভ্লাদিমির পুতিনও করে দেবে না। এর পরিত্রাণটা করতে হবে আমাদেরকে করতে হবে, আমাদের জনগণকে করতে হবে। যদি সেই জনগণ মনে করে যে হ্যাঁ আমরা করব, দে ক্যান ডু ইট। আর যদি জনগণ মনে করে যে না আমাদের করার দরকার নেই, আমি বসে বসে দেখি, যেহেতু আমি এখনো আক্রান্ত হইনি, আমার পাশের বাড়ির লোক আক্রান্ত হয়েছে, সুতরাং আমি আক্রান্ত না হওয়া পর্যন্ত আমার আগ বেড়ে কিছু করতে যাওয়া ঠিক হবে না, এই যে মিডল ক্লাস মেন্টালিটি, এই মেন্টালিটি নিয়ে যদি আমরা বসে থাকি, প্রফেসর ইউনূস আরো 1 বছর 2 বছর বাঙালিকে এইরকম ভাবে হাইকোর্ট দেখাতেই থাকি, আমরা হাইকোর্ট দেখতে থাকি। এই যে আপনার যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের, সংবিধানের 13তম অধ্যাদেশ বাতিলের যে রায়টা হওয়ার কথা ছিল 26 তারিখ, হলো না কেন? এটাও মেডিকুলাস ডিজাইনের মতো। কারণ তারা জানেন যে যদি এইটা বাতিলের রায়টা যদি বাতিল হয়ে যায়, তাহলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার ফিরে আসবে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসলে প্রফেসর ইউনূসের কোনো ভূমিকা নেই। তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলে প্রফেসর ইউনূস ওখানে থাকছেন না, ওদের অধিকাংশই থাকছেন, 1-2জনকে হয়তো কেউ দিতে পারে। সুতরাং তারা ওই ব্যবস্থাটিকে একটি প্রশ্ন দিয়ে বাতিল করে দিলেন। প্রশ্নটি কি? সেটি হলো যে আমরা একটি স্থায়ী ব্যবস্থা চাই, এটি অস্থায়ী ব্যবস্থা, এটি সবাই মানবে না, এটার জন্য অক্টোবর মাসের 21 তারিখে ডেট ফেলল। তো বাঙালি হাইকোর্ট দেখেই ফেললো। অক্টোবর মাসের 21 তারিখ মানে কি? এখন সেপ্টেম্বর শুরু হয়নি, সেপ্টেম্বর এবং অক্টোবর 2 মাস পরে আছে এখনো। 2 মাস পরে আপনি একটা মামলার একটা তারিখ ঠিক করলেন।